দেশকে নিয়ে ভাবনাতে যে দেশে জন্মগ্রহণ করেছি, যে দেশে বড় হয়েছি, যে দেশের মুক্তিযুদ্ধ যুবকের চোখে আমি দেখেছি, সেই দেশ তো আমার কাছে অনেক 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 প্রিয়। আমি তো ওই যে পড়াশোনা শেষ করে অনায়াসে আমেরিকা থেকে যেতে পারতাম, হয়তো টাকা পয়সার অনেক সুবিধা হতো আমার, হয়তো রাইট দেশে ফিরে আসছি। ফিরে এসে খুব কঠিন সময় পার করছে দেশে শুরুতে। লেখালেখি করে পয়সা পর্যন্ত অনেক পরে শুরু হয়েছে। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে অল্প বেতন, একজন টিচার, সেই বেতনে একটা সংসার পালন করে ছিল কঠিন। তারপর এটা দেশের টানে করেছে, এর থেকে বাইরে তো কমই যাবো না। এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশে মৃত্যু হবে, এটি আমি আশা করি। জন্ম হয়েছে দেশে, মরবো গিয়ে আমেরিকায়, কোনো কারণ হতে পারে না। আর আমি খুব আশাবাদী মানুষ। আমি মনে করি বাংলাদেশ খুবই উন্নতি করবে, আমি মনে পড়ে বিশ্বাস করি। একটা সময় ছিল দেখো আমাদের কোনো কাপড় ছিল না, কাপড় চোপড়ে এত পালাটনের ভিতরে আমরা গিয়েছি। এখন দেখো কাপড়ের কোনো অভাব নেই, এখন দেখো ফুডের কোনো অভাব নেই। আগে PL 84 নাকি 94 দিয়ে আমরা গম আনতে হইতো, গম আনতে হয় না, ইচ্ছা করে বাইরে আমরা খাবার রপ্তানি করতে পারি। আর ইয়াং ছেলেপেলেরা চাকরির জন্য আগে হন্য হয়ে ঘুরতো, এখন তারা অন্য কিছু করা যায় কিনা, চাকরির বাইরে কিছু করা যায় কিনা, এটা তাদের মাথায় ঢুকেছে। এবং যে কৃষি ক্ষেত্রে একটা বিপ্লব হয়ে যাচ্ছে। তারপরে পুকুর ভর্তি, আগে মাছের একটা চাষ হওয়ার ব্যাপার যে কুলের কল্পনার মধ্যে ছিল না, আমরা পুকুরে মাছ চাষ করছি। আচ্ছা, গাছ লাগানোর কোনো ব্যাপার আমাদের মধ্যে ছিল না, আগে থেকে যা আছে 2-3টা গাছ থাকলো, এখন দেখো কতগুলো নার্সারি হয়েছে খুঁজলো। ঢাকা শহর ভর্তি নার্সারিতে, এটা যাচ্ছে গাছ কিনতেছে, গাছ লাগাচ্ছে, তো অনেক বড় ব্যাপার। তো আমাদের দৃষ্টিশক্তি এবং চিন্তা ভাবনা প্রসারিত হচ্ছে, যতদিন হচ্ছে, আর লোকজন শিক্ষিত হচ্ছে। যখন বাংলাদেশের প্রতিটি মানুষ শিক্ষিত হয়ে যাবে, তখন এই দেশে যে কি অবস্থা হচ্ছে কল্পনা করতে পারবে না। বীজতলা চেন, বীজতলা যখন ধান লাগাইতে হলে একটা বীজতলাতে বীজ তৈরি করে, এখান থেকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় লাগায়। বাংলাদেশ হচ্ছে মানুষের বীজতলা, এখান থেকে মানুষ সারা পৃথিবীতে রোপণ করা হচ্ছে। আজকে তুমি যদি নিউ ইয়র্কে যাও, তুমি হতভম্ব হয়ে যাবে কি পরিমাণে বাংলাদেশ যেখানে আছে, অবশ্যই হতভম্ব ঘিস ঘিস করছে বাংলাদেশে। সে তারা প্রত্যেকটা রাত্রে নিয়ে যাচ্ছে, এরা গরিব মানুষ নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একটা বিশাল বাংলা কমিউনিটি হচ্ছে। এবং তুমি আমেরিকার সবচেয়ে বড় হসপিটাল, বেলভিউ হসপিটাল, আমি নিউ ইয়র্কে, তুমি সেখানে যাও, ইংরেজিতে লেখা আছে কি করতে হবে তোমাকে, তারপরে লেখা আছে বাংলা, হিন্দিতে লেখা নেই কিন্তু, তারপরে লেখা বাংলায়, তারপরে লেখা হচ্ছে স্প্যানিশ ভাষা, 3টি ভাষা তার ব্যবহার করছে হসপিটাল। এটা একটা মেসিভ। 2 রকমের মানুষ আছে আমেরিকার ভাষা, এটা ব্লু কালার জব করে, ইউনিভার্সিটি প্রফেসর, ডাক্তার, অবশ্য এরা কিন্তু দেশে 1 পয়সা পাঠায় না, দেশ থেকে উল্টা টাকা নিয়ে যায় বাড়ি বানায়। আর হচ্ছে গরিব মানুষ, এরা কিন্তু দেশে টাকা পাঠায়, ওদের টাকার উপর আমরা ভর দিয়ে সপ্তাহ হাতে তারাই আসি, শুধুমাত্র ওদের টাকার উপর ভর দিয়ে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমি মানুষকে তৈরি করেছি সর্বশ্রেষ্ঠ ফর্মে, ইন দ্য হাইয়েস্ট পসিবল, পিওরেস্ট পসিবল ফর্ম, বাট হোয়েন হি চেঞ্জেস আই লেট হিম চেঞ্জ। মানে সে যখন বদলায়, তাকে বদলাতে দিই। তুমি যখন জন্ম করবে, তোমার একটা বাচ্চা হইলো, ছেলেটি যখন হইলো, তাকে আল্লাহ পাক একদম পিওরেস্ট ফর্মে পাঠাইছে, উইথ অল কোয়ালিটিস। তারপর সে নিজের নিজের কোয়ালিটিগুলো নষ্ট করছে। আমি শুধু বলবো, তোমরা কোয়ালিটিগুলো নষ্ট করো না। আমার প্রিয় খাবার হচ্ছে, আমি দৈনিক লিখছি, আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে, ছিল একসময়, সেটা হচ্ছে খুব গরম ভাত, গরম ভাতের ভিতরে 1 চামচ ঘি, একটা শুকনো মরিচ আর ডিম ভাজি, এটা আমার সবচেয়ে প্রিয় খাবার ছিল। এই প্রসঙ্গে একটা চমৎকার গল্প বলে আমি শেষ করি, সেটা হচ্ছে আমার গল্প আমার বই আছে, আমার মুখ থেকে শুনতে। প্রথম যখন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি গিয়ে উপস্থিত হলাম PhD করার জন্য, আমাকে হোটেল রাখা হলো, হোটেলের নাম হচ্ছে হোটেল রেভার ইন। এই হোটেলটা একটা অত্যন্ত ধনবান ব্যক্তি ছিল, মৃত্যুর সময় তিনি হোটেলটাকে উইল করে দিলেন ইউনিভার্সিটি। বই আছে একটা। ইউনিভার্সিটি হোটেলটা করবে কি, এরা করবে ডরমিটরি বানায়, সেখানে একটা রুমে আমি থাকি। প্রথম দিন খেতে গেলাম, কাছে একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে বিফ অ্যান্ড বান। খাইতে গিয়ে দেখি মারাত্মক ঝলমলে রেস্টুরেন্ট, আর প্রচন্ড বরফ পড়ছে। আমার তো সেটা আমি মানসিকভাবে প্রস্তুত, হাইটে হাইটে কোথায় দোকান খুঁজবো, হাতের কাছে বিফ অ্যান্ড বান আছে, নিয়ে গেলাম, গিয়ে মেনু দিল, দেখি প্রতিটি খাবার অসম্ভব এক্সপেন্সিভ। এত এক্সপেন্সিভ তো আমি খাইতে খাইতে পোষাবে না। খুঁজে খুঁজে বাইর করলাম, একটা খাবার দেখা গেল পয়সা কম, সস্তা আছে, চেনা খাবার, নাম হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। তারপর অর্ডার দিলাম ফ্রেঞ্চ টোস্ট। জিজ্ঞেস করবে, তোমার এটা ডিনার? ইয়েস ইয়েস ইয়েস। সেটা গেল ফ্রেঞ্চ টোস্ট, পরের দিন দুপুরবেলা গেলাম, হোয়াট ফ্রেঞ্চ টোস্ট।
ওকে ফাইন দিল। রাত্রে কি ফ্রেঞ্চ টোস্ট, এর প্রতি অর্ডার দিতে হয় না, আমি কি বসলে আর কিছুক্ষণ পরে একটা ফ্রেঞ্চ টোস্ট নিয়ে আসি, রেডি আসবে, আমি কিন্তু সময় নিয়ে খেয়ে যাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট। এভাবে 7 দিন খাওয়ার পর, 7 দিন বা 8 দিন খাওয়ার পর দেখা গেল কি, ও আমি গিয়ে বসে আছি, দেখছি সবাই ওয়েটাররা আমাকে কোনো খাবার দিচ্ছে না। আমি যে ইয়ে করলাম, টুকটুক শব্দ করলাম, তাতে কোনো না, ওদের হাতে টাকা দেয় না, এটা অভদ্রতা, করলাম, কোনো শব্দ নেই, বসে আছি, বসে বলে ব্যাপারটা কি এখানে আসছে না কেন। তারপর দেখি একটা বিশাল থালা এসে আমার সামনে রাখলো, সেখানে টিবোন স্টেক অ্যান্ড অল গুড ফুড দেয়ার, এবং 2 জন ওয়েট্রেস এসে আমার সাথে বসলো, বসে আমাকে বললো সমস্ত মানুষের জীবনে দুঃসময় যায়, তোমার জীবনে দুঃসময় যাচ্ছে, টাকা পয়সা টানে, আমরা বুঝতে পারছি, আজকের খাবারটা আমাদের ইয়ে থেকে, রেস্টুরেন্ট থেকে ফ্রি ফর ইউ, আরাম করে খাও, এখানে আমি তুমি কি ওয়াইন পছন্দ করে বলো, আমরা রেড ওয়াইনের বোতল তোমাকে দিয়ে যাচ্ছি। এই আমার হচ্ছে আমেরিকানরা। এই হ্যাটটা সম্পর্কে জানতে চাও? আমি তো হ্যাট করি না কখনো। আচ্ছা, হ্যাটটা করছি, ঠিক করছি, যতদিন মতো শরীরে ক্যান্সার বেরিতে থাকবে তখন তো হ্যাট করবো। যেদিন ডাক্তাররা বলবে যে না তুমি বেদি থেকে মুক্ত, সেদিন ডাবল দিয়ে পুরাই হতো। এটা একটা শখ, একটা খেলা, একটা ফান মনে করতে পারো। মাছের যে তীক্ষ্ণ ঠোঁট দেখতে পাচ্ছি, আমার সব কথা এক খোঁচা দিলে গেছি।